আজ শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৫ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ বসন্তকাল। প্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে বাড়তি কিছু নিতে গিয়ে যা আছে তাও হারিয়ে ফেলি। আমরা একবারও ফিরে ভাবি না আমাদের কতটুকু দরকার আর কতটুকু অতিরিক্ত আছে। দরকারের অতিরিক্ত যা থাকে তাই তো বোঝা, অদরকারের বাড়তি বোঝা বহন করে জীবনকে ক্লান্ত বিধ্বস্ত করে কি লাভ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি বিজয় কিবোর্ডের প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন? ভালো। বইমেলা প্রায় শেষ হয়ে এসেছে, শেষের দ্বার প্রান্তে বলতে পারি। আমরা জানি বইমেলায় বিজয় ডিজিটাল একটি স্টল ছিল আপনাদের। কেমন ছিল বইমেলা, সার্বিকভাবে আপনার কেমন কেটেছে, আপনাদের স্টলে কী কী আয়োজন ছিল, এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। এছাড়াও বাংলাদেশে সার্বিকভাবে প্রযুক্তিগতভাবে আমরা কোন পর্যায়ে আছি, অবস্থানটা কি, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আপনার সাথে। তবে তার আগে আমাদের নিয়মিত কিছু আয়োজন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে সময়ের পরিবেশনায় নাটক শেষ সংলাপ। একাডেমি স্টুডিও থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় প্রয়াত নাট্যকার স্মরণে বিশেষ অনুষ্ঠান। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে শিল্পী ঢালি আল মামুনের টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ১৯ মার্চ ২০১৬ পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে হাত পা ভাঙে ও পঙ্গুত্ব বরণ করে। এসব রোগীর চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে সরকারিভাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ঢাকার শ্যামলীতে শিশুমেলার পূর্ব দিকে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বহির্বিভাগ সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য ১০ টাকা। বহির্বিভাগে সাধারণত হাড় ভাঙা, হাড় জোড়া, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, পঙ্গুত্ব, বিকলাঙ্গ ইত্যাদি রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। জেনে নিন ঠিকানা: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা পঙ্গু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। ফোন ০২৯১১৪০৭৫, ০২৯১১২১৫০, মোবাইল ০১৮৪১২২2224। আজকের চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি নাচ। সুখে বোঝনি তো তুমি তাকে, সোনা মন। চুপি চুপি দু চোখের জলে দেখা হবে বলে জানি ওকে আরো বেশি প্রয়োজন। দেখো ছাই ওড়ে শুধু ওড়ে এ বাতাসে, যদি পারো চলে এসো এসো পাশে। শুধু পুড়ে যাবে না না তা কি হয় এ হৃদয়। পুড়ে গেল দুটো আঁখি, পুড়ছে যা ধরে থাকি, পুড়ছে বেঁচে থাকা এ সময়।
প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা। কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়েই আমাদের এবারের আয়োজন অভিধান। বেলেল্লা। বেলেল্লা বলতে বোঝায় উচ্ছৃঙ্খল, নীতিহীন। কথায় বলে বেলেল্লা লোক, বেলেল্লা স্বভাব, বেলেল্লাগিরি করা, বেলেল্লাপনা দেখানো। ফার্সি বে এবং আরবি লিল্লাহ মিলে তৈরি হয়েছে বেলেল্লা শব্দটি। ফার্সি অব্যয় বে বলতে বোঝায় বিহীন, বিনা, ছাড়া ইত্যাদি। আর আরবি লিল্লাহ শব্দের অর্থ হলো যা আল্লাহর জন্য নয়। আর যা আল্লাহর জন্য নয় তা নিশ্চয়ই শয়তানের জন্য। এ থেকেই বেলেল্লা শব্দটির অর্থ দাঁড়ায় ধর্ম ও নীতিজ্ঞানহীন, নির্লজ্জ, লম্পট, কাণ্ডজ্ঞানহীন, উচ্ছৃঙ্খল। আজ জিকা ভাইরাস নিয়ে কিছু কথা বলতে চাই। গর্ভবতী নারীরা এই ভাইরাসে আক্রান্ত হলে তার শিশুর মারাত্মক ক্ষতি করে এবং শিশু বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। এটির মূল কারণ মাইক্রোসেফালি নামে একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং ভাইরাসটির মধ্যে যোগসূত্র। শুধু গর্ভবতী নারী ও শিশুর যে ক্ষতি হয় তা নয়, অন্যরাও এতে আক্রান্ত হয় এবং প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কে তা বাসা বাঁধে। এতে স্পাইনাল কর্ড সহ নানা অংশে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এটি মানবদেহে দ্রুত ছড়িয়ে পড়ে এডিস মশার মাধ্যমে। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসটির উপসর্গ হালকা ধরনের হয়ে থাকে, যেমন জ্বর, মাথা ব্যথা এবং চোখ গোলাপি রং ধারণ করা। বর্তমানে বিশ্বের প্রায় 24টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং বাকি দেশগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রধানত এডিস মশার মাধ্যমে ভাইরাসটি ছড়ায় বিধায় মশা যেন কামড়াতে না পারে সেজন্য সাবধান থাকতে হবে। এছাড়া বাড়ির আশপাশ পরিষ্কার করা ও মশার বংশবৃদ্ধি যেন না হয় সেজন্য সচেষ্ট থাকতে হবে। যেহেতু এখন পর্যন্ত এটি প্রতিরোধে কোনো টিকা বা এর চিকিৎসায় কোনো ওষুধ আবিষ্কার হয়নি, তাই সংক্রামিত অঞ্চল বা দেশগুলো ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। স্যারের পকেট থেকে কলম চুরি করা ভালো কাজ নয় স্যার। ও আপনার পকেট থেকে কলমটা মেরে দিয়েছে। এই নিন স্যার। তোমার এত বড় সাহস, শিক্ষকের পকেট থেকে কলম চুরি করো? রাত 8:15 দেখবেন ধারাবাহিক নাটক সহযাত্রী। রচনা ও পরিচালনা রিজওয়ান খান। আরে বাবা, আমার মতো বউ যদি তোমাদের থাকতো না, তোমরা চাকরি বাকরি ছেড়ে বাসায় বসে থাকো। রাত 9:05 মুনমুনের উপস্থাপনায় দেখুন আমার আমি। প্রযোজনা সাজ্জাদ হোসাইন। সময় যে পার হয়ে যাচ্ছে, একদম ঘোর এখনো কাটেনি। এখনো ঘোর কাটেনি, কারণ হচ্ছে এখনো মানে দেখার পরে সবাই বলে কি ভাই বিয়ের মিষ্টি তো পেলাম না, তার মানে এখনো বিয়ে নতুন। আজ রাত 9:45 দেখবেন ধারাবাহিক নাটক লড়াই। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা আল হাসেন। রাত 11:25 শফিক রেহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় দেখুন আর্ট শো লাল গোলাপ। প্রযোজনা তাহমিনা মুক্তা। Melusine Melinda, you are a French tourist. Why did you not travel by car? Why have you chosen motorbike for this travel? Tell me. You can feel the air, you can talk to people easily, you're not overprotected, and so the contact with the people is so direct. এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বিজয় কিবোর্ডের প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বারের কাছে। চলে এলাম আবার আপনার কাছে। শুরুতেই জানতে চাইবো কেমন কাটলো এবারের বইমেলা? বইমেলায় আমি প্রতিদিন যাই না, প্রতিদিন যেতে পারি না, কিন্তু যখনই যাই তখন আমার একটা ভিন্ন অনুভূতি কাজ করে এবং আমার ধারণা যে বইমেলায় যারা যায় তাদের কারো মাঝেই ওই অনুভূতিটা কাজ করে না। তার কারণটি হচ্ছে বইমেলা এমন একটি জায়গা যেইখানে যে কয়টি বই আছে তার মধ্যে যে কয়টি পৃষ্ঠা আছে, যে কয়টি বাক্য আছে, শব্দ আছে, তার মধ্যে যে অক্ষরগুলো আছে সবগুলো অক্ষর আমার হাতের তৈরি। এরকম একটা অনুভূতি মানে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো দেশে কোনো মানুষ অনুভব করতে পারে। সেই কারণেই বইমেলা গেলে আমি আসলে যখনই কোনো বই মানে সামনে পড়ে তার পাতাটা উল্টাই এবং আমার নিজের কাছে মনে হয় ওর মধ্যে আমি আছি। আচ্ছা, বাহ। আচ্ছা, আপনাদের স্টল ছিল বিজয় ডিজিটাল, আমরা একটু জানতে চাইবো এর আয়োজনটা কীরকম ছিল? দেখেন, আমরা বিজয় ডিজিটাল থেকে অংশগ্রহণ করেছি একদম সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে।
আমি বাংলা সফটওয়্যার নিয়ে কাজ করছি 28 বছর যাবত, এবং 28 বছরের একটি লক্ষ্য ছিল যে ডিজিটাল যন্ত্রে যেন বাংলা ব্যবহার করা যায়। আরেকটি লক্ষ্য আমার কাজ করেছে, সেটি হচ্ছে আমি মনে করি যে শিক্ষাটা আমাদের ডিজিটাল করা দরকার। আমাদের সব কিছু ডিজিটাল করা দরকার, কিন্তু তার মধ্যে সবার আগে যে কাজটি করা দরকার সেটি হচ্ছে শিক্ষার পরিবর্তন। প্রচলিত পদ্ধতিতে আমরা যে শিক্ষাটা প্রদান করি, চক, ডাস্টার, টেবিল, চেয়ার, বেঞ্চি দিয়ে, এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিল্পযুগের শিক্ষা ব্যবস্থা কেরানি তৈরি করার জন্য। আমি মনে করি যদি আমাদের ডিজিটাল যুগের জ্ঞানকর্মী তৈরি করতে হয়, তাহলে এই পদ্ধতিতে শিক্ষা দিয়ে কিছু হবে না। আমি সে কারণে 2000 সাল থেকেই স্কুল করেছি, যে স্কুলগুলোর মধ্যে আমরা একদম শিশুদের জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছি। বড় কাজটা যেটা করেছি সেটি হচ্ছে ক্লাসরুমে কম্পিউটার নিয়ে যাওয়া, অর্থাৎ কম্পিউটার দিয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়া। আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, কম্পিউটার নেওয়াটা খুব সহজ, পয়সা দিয়ে কিনলেই ক্লাসরুম পর্যন্ত নিয়ে যাওয়া যায়, কিন্তু কম্পিউটারের ভেতরে কিছু দেওয়ার মতন ছিল না। সো আমার জন্য লড়াইটা ছিল যে আমি শুরু করেছি শিশুদের দিয়ে, শিশুদের হাতে কি দেব, ওই শিশুদের হাতে কি দেব এটা নিয়ে আসলে দীর্ঘদিন কাজ করার পরে 2011-তে প্রথম আমরা বিজয় শিশু শিক্ষা নামে একটা সফটওয়্যার প্রকাশ করি, যেটি দিয়ে শিশুরা তার জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করতে পারে এবং এর জন্য কোনো বই দরকার নেই। একটি ডিজিটাল ডিভাইস, তার মধ্যে সফটওয়্যারটা ইনস্টল করে দিয়ে তার হাতে দিয়ে দিলে তার লেখাপড়া শুরু হয়ে যাবে। 2015 সাল নাগাদ আমরা ওই প্রি স্কুলের 3টা স্তর, ধরেন প্লে গ্রুপ, নার্সারি, কেজি এবং ক্লাস 1 এবং 2, এই 5টি ক্লাসের জন্য অর্থাৎ 5 বছরের শিক্ষাকে আমরা ডিজিটাল করতে সক্ষম হয়েছি। ওই 5 বছরের ডিজিটাল শিক্ষাটা দেখাবো, এই কারণেই আসলে বাংলা একাডেমিতে যাওয়া। আমরা যেটা করেছি সেটা হচ্ছে সফটওয়্যারের পাশাপাশি আবার আরেকটা জায়গায় আমার মনে পড়েছে, সেটা হচ্ছে আমি ক্লাসরুমটা ডিজিটাল করে ফেললাম। শিশু তো বাড়িতে ওই যন্ত্রটা পাবে না আমাদের দেশের প্রেক্ষিতে, অর্থাৎ তার হাতের কাছে কিছু থাকা দরকার। সেই জন্য আমরা কিছু বইও প্রকাশ করেছি, অর্থাৎ শিশুদের জন্য বই, প্লে গ্রুপ, নার্সারি, কেজি, এই ওটাতে করেছে। সো বইগুলো দেখানো, বইয়ের সাথে সফটওয়্যার দেখানো। আরেকটি কাজ আমরা করেছি, সেটি হচ্ছে যে আমরা এইবার প্রথম নেত্রকোনার পূর্বথলায় আরবান একাডেমি নামে একটা স্কুল আছে, যে স্কুলে ক্লাস 1-এর সকল বাচ্চার হাতে একটা ছোট মিনি ল্যাপটপ দিয়েছি, তার মধ্যে সফটওয়্যার দেওয়া। এই বাচ্চারা স্কুলে আসে স্কুল ব্যাগ ছাড়া, এবং পড়াশোনা তার পুরাটাই ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দেওয়া আছে। এটি আমাদের জন্য একটা বিশাল রকমের পরিবর্তন, এবং এটি আমরা দেশের বহু স্কুলে প্রবর্তন করার চেষ্টা করছি। আমরা এটা এখন বইমেলাতে দেখাই যে এই যন্ত্রটি দিয়ে আপনি অন্তত শিশুর শিক্ষাটা বদলে দিতে পারেন। পরিকল্পনা শুরু করেছেন অনেক আগে থেকে, অনেক দূরে গিয়েছেন আপনি বলছিলেন, কিন্তু আপনি কি সন্তুষ্ট, মানে পুরোপুরি সফল কি মনে করছেন নিজেকে? কতটুকু জায়গা দখল করতে পেরেছে আপনাদের পরিকল্পনা? দেখেন, 28 বছর আগে আমি যখন কম্পিউটার দিয়ে বাংলা পত্রিকা প্রকাশ করি, তখন লোকজন আমারে পাগল বলতো। আমি যখন বলেছি যে সিসার হরফ থাকবে না, তখন ভাবছে যে ওকে পাবনা পাঠিয়ে দেওয়া ভালো, তাহলে ওর সুচিকিৎসা হবে। এখন কিন্তু সিসার হরফ খুঁজেও পাওয়া যায় না। আমি 97 সালে যখন বিটিভিতে প্রথম কম্পিউটার অনুষ্ঠান করি, তখন বলেছিলাম টেপ থাকবে না। একইভাবে বিটিভির লোকজন হাসি ঠাট্টা তামাশা করেছে যে কি বলে কি। আমার যখন এই কম্পিউটার দিয়ে লেখাপড়ার কাজটা শুরু করি, তখন একইভাবে বলা হয়েছে 5 বছরের শিশু, 6 বছরের শিশু, তার হাতে আপনি কম্পিউটার দিচ্ছেন। এইবার যখন আমি ক্লাস 1-এর বাচ্চার হাতে ট্যাব দিলাম এবং তার মধ্যে যখন উইন্ডোজ 10 দেওয়া আছে, লোকজন বলছে যে আমরা কি পাগল হয়েছে? লোক মানে আমাদের কম্পিউটার বিজ্ঞানে পড়ে, তারা এখনও উইন্ডোজ 10 ইউজ করেন, আপনি বাচ্চার হাতে উইন্ডোজ ট্যাব দিয়ে দিয়েছেন। ফলে লড়াইটা দীর্ঘ। কিন্তু আপনি যদি সফলতার কথা বলেন, আমি যদি একটা বাচ্চার মুখে হাসি দেখি, এটার চেয়ে বড় সফলতা আর কিছু হয় না। এখন এই জায়গায় বসে আপনি কি বলতে চান? আগামী 10 বছরের মধ্যে কি পরিবর্তনের কথা আপনি বলবেন? আপনার বিশ্লেষণটা কি? 10 বছরের ভিতরে আপনি কাগজের বই পাবেন না, ওটা মিউজিয়ামে থাকবে অথবা শেলফে আপনি সাজিয়ে রাখবেন লোকজন দেখাশোনা করার জন্য, পড়াশোনা করার জন্য, অর্থাৎ তথ্য পাওয়ার জন্য মানুষ ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করবে। আচ্ছা, তাহলে প্রকাশনা শিল্পের কি হবে? সেটা প্রকাশনা শিল্প রূপান্তরিত হবে।
প্রকাশনা শিল্প এখন কাগজ নির্ভর। জি। এই কাগজ নির্ভর প্রকাশনা শিল্প ডিজিটাল প্রকাশনা শিল্পে পরিণত হবে। অর্থাৎ আমি যেই বইটাকে এখন কাগজের পাতা উল্টিয়ে পড়ছি ওই বইটি আমি পড়ব, কিন্তু তার জন্য হয়তো আমার কাগজের পাতা উল্টানোর প্রয়োজনীয়তাটা থাকবে না। আমি একটি ডিজিটাল ডিভাইস, এটা আমার স্মার্টফোন হতে পারে, এটা একটা ট্যাব হতে পারে, এটা একটা ডেস্কটপ পিসি হতে পারে, এটা আমি অফলাইনে পড়তে পারি, এটা আমি অনলাইনে পড়তে পারি, এটা ইন্টারনেট ভিত্তিক হতে পারে, পৃথিবীতে 10 বছরে ইন্টারনেটের পরের কিছু আসতে পারে। যাই হোক না কেন কাগজ থাকবে না। এই যে 88 সাল থেকে আপনাদের পথ চলা শুরু, এরপর আসলে সময়ের সাথে অনেক সংস্করণ করেছেন আপনারা, বিজয়ে অনেক সংযোজন বিয়োজন হয়েছে। একটু জানতে চাই যে বিজয়কে একটি স্বয়ংসম্পূর্ণ সফটওয়্যার, আপনার কি মনে হয়? বাংলা নিয়ে যদি কথা বলেন, ডিজিটাল যন্ত্রে বাংলার ব্যবহারের প্রশ্ন নিয়ে যদি বলেন, তাহলে অনেক অপূর্ণতা আমাদের আছে। আমার প্রধান যে চ্যালেঞ্জটি ছিল সেই চ্যালেঞ্জটি হচ্ছে যন্ত্রে লিখতে না পারার জন্য আমার বাংলা হরফ যেন হারিয়ে না যায়। পৃথিবীতে বহু ভাষা আছে যাদের ভাষাটা আছে, হরফটা নাই। জি। এবং এটি বাংলা ভাষার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। যখন আমরা দেশ স্বাধীন করি তখন আমাদের একটি টাইপরাইটার ছিল না যেটা দিয়ে আমি অফিস আদালতে বাংলা লিখতে পারি। অপ্রিমা মুনির হচ্ছে প্রথম, এবং বঙ্গবন্ধু এটাকে মানে বাংলা একাডেমির মাধ্যমে বাজারজাত করে এক ধরনের যন্ত্রে লেখার ব্যবস্থাটা করে দিয়েছিলেন। সো আমি এখন পর্যন্ত যে কাজটা করেছি সেই কাজটির প্রধানতম চ্যালেঞ্জ ছিল পৃথিবীতে যত রকমের ডিজিটাল যন্ত্র থাকে তাতে যেন বাংলা লেখা যায় এবং একটি কিবোর্ড ব্যবহার করা যায়। সেই জায়গা থেকে আপনি সফল। আমি এই জায়গাতে বলতে পারবো যে বাংলা ভাষা সম্পর্কে একটি বিষয় স্পষ্ট করা দরকার যে পৃথিবীতে এমন কোনো ডিজিটাল যন্ত্র নাই যাতে বিজয় দিয়ে লেখা যায় না। সুতরাং এটির সফলতার যদি বলেন তাহলে এটি আমি অর্জন করেছি এবং এটি ভবিষ্যতে আমি কন্টিনিউ করব, কারণ নতুন অপারেটিং সিস্টেম আসছে, নতুন প্রোগ্রাম আসে, নতুন কিছু আসে, তার সাথে বাংলা লেখার সুযোগটা যেন থাকে, এটি অব্যাহতভাবে আমি করে যাব। এটার দিক থেকে কোনো অপূর্ণতা আমার থাকবে না, এটা প্রত্যাশা করি। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। আজকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। শেষে একটু জানতে চাইবো যে তথ্য প্রযুক্তির দিক থেকে আমাদের অবস্থান, আমাদের বাংলাদেশের অবস্থান এখন কীরকম, এবং এই দিক থেকে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, 2008 সালের আগে ডিজিটাল শব্দটি আমাদের প্রচুর পরিচিত ছিল না। জি। যদিও 96 সালে আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তখন 5 বছর চেষ্টা করেছেন আইসিটির উন্নয়নের জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু 2009 থেকে এই আজকে পর্যন্ত যে রূপান্তরের চেষ্টাটি, এটি আসলে অভাবনীয় বলবো আমি। তার কারণটা হচ্ছে একটা কৃষিভিত্তিক সমাজ থেকে এই রূপান্তরের মধ্যে যাওয়াটা এটি প্রায় অকল্পনীয় ছিল। আমাদের এখনকার যে অবস্থা বিরাজ করে, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। সেটি হচ্ছে আমাদের বস্তিবাসী পরিবারের শতকরা 89টি পরিবারে মোবাইল ফোন আছে। শুধুমাত্র মোবাইল ফোনে প্রতিদিন 550 কোটি টাকা লেনদেন হয়। এটি কল্পনার বাইরে, আমি বাকি ফিগারগুলো বললাম না। সুতরাং এই দিক থেকে পরিবর্তনটা হয়েছে। তবে আমাদের যেই জায়গাটার মধ্যে বেশি দরকার সেটি হচ্ছে সরকারের যে কাজ করার পদ্ধতি, এটা ডিজিটাল করা। এটা হয়নি। আমাদের সচিবালয়ে এখনও পর্যন্ত কাগজের ফাইল চলে। আর 2 নম্বর যেটি, সেটি হচ্ছে আমি শুরুতে যেটা বলছিলাম, শিক্ষার পরিবর্তন করা। আপনি যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা না বদলাবেন, এটি 2 দিক থেকে পরিবর্তন। এক, আমি যেটা বলেছি শিক্ষা পদ্ধতির পরিবর্তন। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করব। আর হচ্ছে বিষয় পরিবর্তন। বাংলাদেশে এখন শতকরা 90টি বিষয় পড়ানো হয় যার কোনো প্রয়োগ নাই। আপনাকে এমন বিষয় আমি পড়াই যে বিষয় দিয়ে আপনি একটা কর্মসংস্থান করতে পারবেন না। আমার সেই বিষয়ে পড়াই না যে বিষয় দিয়ে আপনি দুনিয়াতে কর্মসংস্থান তৈরি করতে পারেন। সো আমার যেটি বিষয় সেটি হচ্ছে সেই বিষয় পড়াতে হবে যাতে আমি সারা পৃথিবীতে কাজ করতে পারি, মেধার কাজ করতে পারি। কায়িক শ্রমের দুনিয়াটা শেষ হয়ে গেছে, মেধাশ্রমের দুনিয়াটা শুরু হয়েছে। অতএব আপনাদের প্রজন্মকে আমরা মেধাবী জ্ঞানকর্মী হিসেবে দেখতে চাই, এটা হচ্ছে বড় বিষয়। অনেক শুভকামনা থাকবে স্যার আপনার প্রতি, এবং অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনেতা বিল কসবির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। দেখা হবে আগামী দিন বাংলাভিশনের পর্দায়। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।